তো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব যে একটা দলিল মূলত কিভাবে রেজিস্ট্রি হয়। এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব ফার্স্ট অফ অল। তো এখানেও অনেক কিছু বোঝার ব্যাপার আছে, আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো জানবো। তো ফার্স্ট অফ অল দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে কি হয়, সেটাতে ওপেন হইলো কেন? আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে আপনি যখন একটা জমি যে মৌজাতে যে জেলায় যে উপজেলায় যে মৌজাতে দলিল আছে, মানে সেই উপজেলাতেই আপনাকে প্রথমে রেজিস্ট্রি অফিসটা সিলেক্ট করতে হবে, নির্ধারণ করতে হবে। সবাই জানে, এটা বলার কিছু নাই, মানে এটা একটা নিয়ম, তো প্রসেসের একটা প্রথম অংশ, তো এই জন্য আমি জাস্ট উল্লেখ করে রাখতে সবাই জানে। এরপর আপনি দলিল লেখক নির্বাচন করবেন, ঠিক আছে। এরপরে আপনি দলিল লেখক নির্বাচন করার পরে দলিলটাকে আপনাকে প্রস্তুত করতে হবে এবং সম্পাদন করতে হবে। এখন দলিল প্রস্তুত আর সম্পাদন দুইটা কি এক জিনিস নাকি আলাদা বিষয়? আপনারা কি জানেন এটা সম্পর্কে? স্যার আলাদা জিনিস স্যার। কি কি পার্থক্য থাকতে পারে? আপনি আপনার মতো কথা বলেন, বুঝছেন? আপনি ভুল বলেন কিন্তু বলেন আপনি অন্তত। স্যার দলিলটা তো প্রস্তুত করা মানে দলিলটা লেখা হইলো, কিন্তু সম্পাদন করতে হলে তো যে দলিলটা মানে দাতা ওনার সই টই লাগবে আর কি স্যার। অল রাইট। সাক্ষীদের সই লাগবে স্যার। সুমন ভাই মারফত আমরা জানতে পারলাম যে মানে ভুল হচ্ছিল, ভাইয়া, এক কথায় ভুল ত্রুটি বের করা, যে ভুল ত্রুটি হলো কিনা সেগুলি না না ফাইন্ড না না না। আচ্ছা আপনারা মিউট করেন, আমি বলছি। আমার কথা স্পষ্ট শুনতে না পেলে আমাকে আপনি জানাবেন। দলিল প্রস্তুত মানে কি, যখন আপনি দলিল লেখক কর্তৃক দলিলটা লিখে নেন, প্রস্তুত করেন, সেটা হলো দলিল প্রস্তুত। এরপরে যখন দাতা দলিলে যখন স্বাক্ষর করবে, ওই স্বাক্ষর করাটাকেই বলছে হচ্ছিল দলিল সম্পাদন। পরিষ্কার? জি স্যার। দলিল সম্পাদন আর দলিল প্রস্তুত কিন্তু, দলিল সম্পাদন আর দলিল প্রস্তুত কিন্তু এক বিষয় নয় কিন্তু, বুঝতে পারছেন? আলাদা, খুব ডিফারেন্ট বিষয়। আচ্ছা, তার মানে আমরা তারপরে হচ্ছিল দলিল আমরা এই হচ্ছিল প্রস্তুত করলাম, প্রস্তুত করার পর সম্পাদন করলাম, মানে এখানে দাতা হচ্ছিল স্বাক্ষর করলো। তো এখানে একটা কমন একটা প্রশ্ন আসে যে একটা দলিল সম্পাদন করার পরে কতদিনের মধ্যে এটা আমরা আমাদের রেজিস্ট্রি করতে হবে? রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে 90 দিন দাখিল স্যার, করতে হবে। 90 দিন স্যার। এটা হচ্ছে হলো 90 দিন। এটা আমরা কোথায় থেকে জানলাম? রেজিস্ট্রেশন আইন আছে স্যার একটা, ওই যে এর আগে একবার ক্লাস করছিলাম আপনার, খুব সম্ভবত। আচ্ছা, রেজিস্ট্রেশন আইনের 23 ধারা। আমি একটু বুঝতে চাচ্ছি এখানে, অর্থাৎ আমি দলিলটা ঠিকই প্রস্তুত করলাম, করে আমি আমার ঘরে রেখে দিতে পারি, যদি মানে প্রয়োজন অনুযায়ী কাজের জন্য আমার ঘরে 90 দিন পর্যন্ত থাকতে পারে। এরপরে আমি এটাকে তো রেজিস্ট্রি অফিসে নেবো, এই তো কথাটা? হ্যাঁ, 90 দিনের আপনি মধ্যে। দলিল শুনেন, দলিল সম্পাদনের পরে আপনি 90 দিন পর্যন্ত আপনার বাসায় রাখতে পারেন। যেমন একজন আপনার কাছে জমি বিক্রি করে দিল, তো বিক্রি করে দেওয়ার পরে, বিক্রি করে দিল মানে কি, সে দলিলে স্বাক্ষর করে দিল কিন্তু এখনো রেজিস্ট্রি করেন নাই, তো এটা 90 দিন পর্যন্ত রাখতে পারেন। 90 দিন পার হয়ে গেলে তো বড় জোর আরো 1 মাস সময় পাবেন, 4 মাস পর্যন্ত সময় পাবেন। তো 4 মাস পরে আপনাকে আবার নতুন করে দলিল প্রস্তুত করে এটা আবার সম্পাদন করতে হবে, মানে এই যে দাতার স্বাক্ষর নিতে হবে আবার। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তবে ওখানে জি যদি স্যার, আমি বুঝতে পেরেছি। ওখানে যদি আমি সিগনেচার না করি, মানে সরি তারিখ না বসাই, তাহলে কি ওটা ভ্যালিডেশনটা থাকবে এরকম নাকি? নাকি আমাকে না, একটু ওখানে তারিখ বসান বা না বসান, এটা নিয়মের কথা বলতেছি, নিয়মের কথা বলতেছি। আপনার হচ্ছে হলো দাতা স্বাক্ষর করে ওখানে অবশ্যই একটা তারিখ তো বসাবে। এখন এমন হতে পারে, এখন যদি এমন হইতে পারে যে দাতা স্বাক্ষর করছে কিন্তু তারিখ বসায় নাই, তাহলে তো আপনার এই ক্ষেত্রে তো আপনি তো সময় এক্সটেন্ড করে নিতে পারেন। কিন্তু আইন বলতেছে, যে এখানে দেখেন আইন বলতেছে যে হলো আপনি সর্বোচ্চ 4 মাস পর্যন্ত সময় পাবেন, কিন্তু 4 মাস না 3 মাস সময় পাবেন। এই যে দেখেন এখানে কি লেখা আছে, এটা 3 মাস পর্যন্ত আপনি সময় পাবেন। সরি, এটা না, এইটা। আর দেখেন এখানে কি লেখা আছে, পড়েন তো, এখান থেকে পড়েন তো, পড়েন। উইল ব্যতীত অন্য কোনো দলিল যদি সম্পাদনের তারিখ হতে 3 মাসের মধ্যে যথাযথ কর্মকর্তার নিকট নিবন্ধনের উদ্দেশ্যে দাখিল করা না হয়, তা হইলে উহার নিবন্ধনের জন্য গৃহীত হইবে না।
কি বোঝা লিখিত গেল? হইবেন। মানে ওই এটা কিন্তু আমি যেটা দেখাইতেছি এটা হচ্ছে হলো রেজিস্ট্রেশন আইন 1908, এটা 2004 সালে আবার সংস্কার করা হয়েছে, এটা আবার করা হয়েছে 2004 সালে, এটা আবার সংশোধন হয়েছে এটা। তা যাই হোক, তো এই ধারা রেজিস্ট্রেশন আইন 1908 এই 23 ধারা মতে কি বোঝা যাচ্ছে বলেন? অবশ্যই অবশ্যই 3 মাসের মধ্যে এটা দাখিল করতে হবে স্যার, যথাযথ এটা অবশ্যই অবশ্যই 3 মাসের মধ্যে, এই সম্পাদনে 3 মাসের মধ্যে এটা কিন্তু দাখিল করতে হবে। 3 মাস এক্সটেন্ড হয়ে গেলে আবার নতুন করে প্রস্তুত করে সম্পাদন করতে হবে। অলরাইট, তো জি সেক্ষেত্রে স্যার। আপনি সর্বোচ্চ আরেকটা মাস সময় পেতে পারেন, যদি কোনো একটা বিশেষ কারণবশত কোনো একটা সমস্যা আপনি যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন, আরো 1 মাস মানে 4 মাস পাবেন। কিন্তু আপনি অফিসিয়ালি এটা 3 মাস ধরে রাখতে পারেন, যে আপনি 3 মাসের মধ্যে সম্পাদনের পরে করতে হবে। এটা বলতেছে হচ্ছে হলো রেজিস্ট্রেশন আইন 1908 এর 23 ধারা। বুঝতে পারছেন? আর আমি কিন্তু রেজিস্ট্রেশন এই ধারা এই এই আইনটা কিন্তু দিয়ে দিছে, এটা কিন্তু ইংলিশে, কিন্তু তো এটা একটা কিন্তু বাংলা সংস্করণ। আপনারা কিন্তু এই আইনগুলো একটু পড়বেন, বুঝছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। যখন আইনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, গ্রুপে গ্রুপে হাজার প্রশ্ন করে মানুষ, দেখবেন যে সবগুলো আপনার জানা উত্তর, আপনি তখন অ্যান্সার দিতে শুরু করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন। তাহলে আমরা কি এখানে আমরা কি আমার একটা প্রশ্ন, জি প্রশ্নটা হচ্ছে মানে আমি তো দলিল করলাম, দলিল করার পর দলিল সম্পাদন করলাম, মানে যার কাছ থেকে আমি জমিটা কিনলাম তার কাছ থেকে সিগনেচার নিয়ে দলিল সম্পাদন করলাম, যে আমার কার্যক্রম শেষ। এখন এই 3 মাসের ভিতরে যদি আমি যিনি রেজিস্টার সাব রেজিস্টার ওই কর্মকর্তাকে আমাকে 3 মাসের ভিতরে দেখাতে হবে। উনি যখন আমার দলিলটা দেখলো যে আমার দলিল সম্পাদন হয়েছে, সবকিছু হয়ে গেছে, উনি চেকিং করে যখন আমাকে সিল ছাপ্পর মেরে দিবে, তখন ওটা আমি আমার মূল দলিলটা হবে। আর 3 মাসের মধ্যে যদি আমার দলিল উনি সিগনেচার না করে বা উনি চেক করতে না দিই, তাহলে তো আমার দলিল কোনো মূল্য। আপনার প্রশ্নটা কি? এটা তো আপনি তো বিবৃতি দিলেন, আপনার প্রশ্নটা কি? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে তাহলে মোটামুটি দলিল প্রস্তুত এবং সম্পাদন বিষয়ে, দলিল প্রস্তুত আর সম্পাদনের বিষয়টা আমরা তাহলে বুঝলাম। হ্যাঁ, এরপরে দলিলটা প্রস্তুত করলে 90 দিনের মধ্যে আপনি দলিলটা সাব রেজিস্ট্রার বরাবর আপনি জি দাখিল করে দিবেন। জি এখন আপনি তো দাখিল করলে হবে না, এটা দাখিল করবে হচ্ছে হলো দলিল লেখক, জি 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 যেটাকে আর একটা নাম বলে হচ্ছে মুসাবিদাকারী, যেটা যায় যেটা বলে। যখনই আপনি সাব রেজিস্ট্রারের কাছে দলিলটা যখন আপনি দাখিল করবেন, মানে সাবমিট করে দিবেন যে ভাই আমার দলিল সম্পাদন হয়ে গেছে, এটা আমার দলিল, তখনই আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিবে। এই সিরিয়াল নাম্বারটা হইলো এই যেখানে দেখতেছেন আপনার হচ্ছে হলো, আচ্ছা এই সিরিয়াল নাম্বার দেখতেছেন, জি স্যার। এই 1681। এটা যখনই আপনি সাবমিট করবেন, আপনার দলিল সাব রেজিস্ট্রার গ্রহণ করুক বা বাতিল করে দিক, সে পাওয়ার সঙ্গে সঙ্গে কিচ্ছু চেক না করে সর্বপ্রথম সাব রেজিস্ট্রার না, তার সহকারী আর কি, সর্বপ্রথম আপনাকে এখানে একটা সিরিয়াল নাম্বার বসায় দিবে। জি সিরিয়াল নাম্বার দলিলের ক্রমিক নাম্বার স্যার না? না, এখানে আরো বিষয় আছে, এটা বিষয় আছে। এখন আপনার একটু আমার কথাটা মনোযোগ সহকারে শুনুন। আপনি সাবমিট করার সঙ্গে সঙ্গে তারা দলিলটা রিসিভ করেই তারা কিন্তু একটা দলিলের নাম্বার দিয়ে দিল। সেই সিরিয়াল নাম্বারটা কোথায় দিবে বলেন? দলিল রিসিভ দলিলের উপরে, দলিলের বাম পাশে উপরে স্যার। এটা নাকি? এটা এদিকে বাম দিকে? বাম পাশে স্যার, এটা স্যার বাম পাশে স্যার দলিল নাম্বার স্যার। এটা আচ্ছা, হলো দলিল কর্মী দলিলটা জি অলরাইট, দলিলটা রিসিভ করে সে এখানে একটা সিরিয়াল নাম্বার বসায় দিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে সাব রেজিস্ট্রার দলিলটা পরীক্ষা করে কোন দলিল যদি রেজিস্ট্রেশনের অযোগ্য বলে বিবেচিত হয়, তাহলে উনি দলিলটা প্রত্যাখ্যান করে দিবে, বাদ দিয়ে দিবে, যেটা দলিলের রেজিস্ট্রেশন হবে না। তোমার হলো হয়তোবা এখানে দলিলের প্রস্তুত সংক্রান্ত কোনো প্রবলেম থাকতে পারে, কিংবা চলে মালিকানা সংক্রান্ত প্রবলেম থাকতে পারে। যে দলিলের দাতা, যে মানে জমিটা রেজিস্ট্রি দিচ্ছে, একটু শুনতে হবে, হ্যাঁ, যে দলিলটা রেজিস্ট্রি দিচ্ছে তার মালিকানায় আসলে খতিয়ানে তার মালিকানা পাওয়া যাচ্ছে না, তো এই ক্ষেত্রে সাব রেজিস্ট্রার ওটা পরীক্ষা করার সঙ্গে সঙ্গে সেটা রিজেক্ট করে দিতে পারে। তো এখান থেকে সে যখন পরীক্ষা করে রিজেক্ট করে দিল, তো এটা চলে গেল, একদিকে চলে গেল। আর যেটা গ্রহণ করলো, এটার রেজিস্ট্রেশন কার্যক্রমটা সাব রেজিস্ট্রার শুরু করবে। তো রেজিস্ট্রেশন কার্যক্রমটা কিভাবে শুরু হবে একটু বলি।
তো আপনার হচ্ছে যারা সাক্ষী আছে, সাক্ষীগণের উপস্থিতিতে আপনার সাব রেজিস্ট্রার আপনাকে কিছু প্রশ্ন করবে, মানে যে হচ্ছে জমির দাতা তাকে প্রশ্ন করবে যে মানে সামথিং কিছু এই মালিকানা সম্পর্কিত প্রশ্ন করবে। তারপর কাগজপত্র যদি মোটামুটি ঠিক থাকে তাহলে সাব রেজিস্ট্রার দলিলে প্রত্যেকটা পাতায় একটা করে ইয়ে করবে, একটা হচ্ছে সিগনেচার দিতে পারে বা হচ্ছে টিক চিহ্ন দিতে পারে বা যাই হোক দিয়ে সে এটা পার করে দিবে। এরপরে যখন সাব রেজিস্ট্রার যখন পার করে দিবে দলিলটা যে না এটা ঠিক আছে, রেজিস্ট্রি করা যাবে, এরপরেই আপনাকে একটা রেজিস্ট্রেশন বইতে আপনার হচ্ছে স্বাক্ষর নেওয়া হবে। এটা সাব রেজিস্ট্রার একটা একটা রেজিস্টার বইতে স্বাক্ষর নিবে এবং আপনার বাম হাতে বৃদ্ধাঙ্গুলির একটা টিপসই নিয়ে নিবে। এই টিপসইটা কিন্তু দুই জায়গাতে দিতে হয়। আপনাদের রেজিস্ট্রেশন রেজিস্টার বই একটা টিপ চিহ্ন দিতে টিপসই দিতে হয়, আর একটা টিপসই দলিলের পিছনে পাতায় দিতে হয়। এটা কিন্তু বাম আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলির টিপসই, বুঝতে পারছেন? এই টিপসইটা গ্রহণ করার পর আবার একটা দলিলের ধারাবাহিক একটা ক্রমিক নাম্বার দেয়। এই ক্রমিক নাম্বারটা থাকে হচ্ছে হাতের ডান ডানে। দিকে। কি বুঝলেন বলেন তো? যেই দেখেন যে দলিলটা অ্যাপ্রুভ হবে, মানে যে দলিলটা সাব রেজিস্ট্রার বলে দিবে যে হ্যাঁ এটা রেজিস্ট্রেশন করার জন্য এটা উপযুক্ত, এটাও রিসিভ করলো, যেটা উপযুক্ত না ওটাও রিসিভ করলো। এই নাম্বারটা কিন্তু যেটা বাতিল করে দিল ওটা তো থাকবে, কিন্তু যেটা বাতিল করে দিল ওটাতে কি এই নাম্বার থাকবে? জি না, জি না। না থাকবে না। না স্যার। আপনারা কি বুঝছেন বিষয়টা? কি বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন যদি আমরা একটা দলিলে যদি দেখি, সাপোজ ধরেন আমরা একটা দলিলে দেখি এটার নাম্বার আছে হচ্ছে 1675 আর এটা আছে 1678, এরকম কি হতে পারে? হতে পারে জি স্যার, স্যার। কয়েকটা না তার- স্যার, এরকম এরকম স্যার। হইতে পারে। আবারও বলি একটু বিষয়টা বোঝেন, এটা এখানে বোঝার অনেক বিষয় আছে, একটা একটা বোঝার বিষয় আছে। হবে না। যে দলিলটা রিজেক্ট হবে ওইটা তো নাম্বার দিয়ে দিবে, আর যেটা হচ্ছে রিজেক্ট হবে না, রেজিস্ট্রেশন করার জন্য উপযুক্ত, ওইটা তো এটা নাম্বার দিয়ে দিবে। তো যেটা রিজেক্ট হয়ে যাবে ওটা তো আউট হয়ে যাবে, ওটা কি এই নাম্বার পাবে? না স্যার। তখন তাহলে এটার থেকে কি এটার সিরিয়াল নাম্বার কি কম হতে পারে? বেশি হবে ওইটা স্যার। সমান হইতে পারে কিন্তু কম হবে না। জি জি, বেশি হবে, সমান অথবা বেশি। সমান হবে কিংবা বেশি হবে কিন্তু হতে পারবে না। যদি কোনো দলিলে দেখেন যে এই নাম্বারের থেকে এই নাম্বারটা হচ্ছে ছোট সংখ্যা, কি ধরে নিবেন এখানে? এটা জাল দলিল, সঠিক না। এটা 100% চোখ বন্ধ করে, আপনার আর আগে পিছা তাকানোর কোনো দরকার নাই, দলিল আর পৃষ্ঠা উল্টানোর দরকার নাই, চোখ বন্ধ করে বলে দিতে পারেন জাল দলিল। এখন আপনারা কেউ একজন ভালো করে আমাকে বুঝাই বলেন এই নাম্বার থেকে এই নাম্বার কি জন্য ইয়ে হতে পারে না, বড় হইতে পারে না? স্যার যেই কয়টা দলিল হবে স্যার, এই কয়টা হলো আগে তো ওই যে বললেন ক্রমিক নাম্বার দিয়ে আগে শুরু কর, সাবমিট করার সাথে সাথে। আর এই ক্রমিক নাম্বার থেকে দু একটা জমিনের দলিল স্যার বাতিল হতে পারে, যেমন ব্যক্তি মালিকানা ঝামেলা থাকতে পারে, অরিজ ঝামেলা থাকতে পারে, সরকারি খাস জমিন থাকতে পারে। রাইট রাইট। দলিল বাদ গেলে স্যার চাইলে ওইটার নাম্বারটা থেকে এই নাম্বারটা থেকে ওইটা আর কি বেশি হবে, এর পরবর্তীতে এই নাম্বারটা কম হবে। রাইট রাইট, অলরাইট, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই, খুব সুন্দরভাবে বলতেছেন। আচ্ছা, তাহলে কিন্তু এই নাম্বার থেকে কিন্তু এই নাম্বার কোনোভাবে কিন্তু ছোট হইতে পারে না, হয় সমান হবে না হলে কিন্তু এই নাম্বারটা ছোট হবে, কিন্তু এই নাম্বারটা কোনোভাবে এই নাম্বার থেকে কিন্তু বড় হইতে পারে না। আচ্ছা, আপনারা কি বিষয়টা সবাই বুঝছেন? না বুঝলে বলেন, আমি আবারও কথা বলবো, এটা নিয়ে কথা বলবো। এই তানভীর ইভান ভাই। জি ভাই। এখন বলেন তো এই দুইটা নাম্বার কি জন্য ইয়ে হতে পারে না? এই নাম্বারটা এই নাম্বার থেকে কেন বড় হতে পারে না? এই সিরিয়াল নাম্বার থেকে এই সিরিয়াল নাম্বার কেন বড় হতে পারে না? মানে ওইটা প্রথমটা তো বাম পাশেরটা তো সিরিয়াল, এটা তো মানে জাল দলিলও থাকবে, আর এই মানে না, এটা শুরুর কাজ। আপনাকে আমি আবারও বলি একটা দলিল যখন যে দলিলটা সাব রেজিস্ট্রার মানে রিজেক্ট করে দিবে ওই দলিলেও কিন্তু এই নাম্বারটা দিবে, এবং জি জি। যেটা রেজিস্ট্রেশন করবে এটাতেও নাম্বার দিবে। এখন এর মধ্যে থেকে একটা দুটা দলিল তো আপনার রিজেক্ট যদি হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে একটা দুটা নাম্বার কিন্তু এটা কমে যাবে কিন্তু।
আচ্ছা, এটা নিয়ে আমরা আরো কথা বলবো, চিন্তার কোনো কারণ নাই। আমরা এই জায়গায় যে ঘিসিমিসি দেখতেছেন এই সমুদয় বিষয় নিয়ে একটা একটা করে আলোচনা করবো। আজকে এত আলোচনা করতে পারবো না, তো আজকে যতটুকু আলোচনা করতে পারি স্যার, আমরা এটা আলোচনা হবে করবো। প্রস্তুত এবং সম্পাদন হওয়ার পরেও কিছু শব্দ আর কলিক নাম্বার হিসেবে সাবজেক্টের বইতে উঠবে না, সেই জন্য কম হবে, এটা বলা যায় স্যার? এখন এখন যে দলিলটা রিজেক্ট হয় ওইটাও উঠে, ওটা হচ্ছিল 2 নম্বর বালাম বই চলে যায়, কিন্তু ওটা রিজেক্ট হিসাবে চলে যায়। তো আমরা এই বালাম বই নিয়ে একটু পরে আমরা আলাপ করবো। ওকে স্যার। কিন্তু আপনার থিওরিটা ঠিক আছে, বুঝছেন, আপনার বুঝটা ঠিক আছে, কিন্তু আপনি মুখ দিয়ে বলার সময় ভুল কথা বলছেন। আপনার বুঝটা ঠিক আছে, আপনি যেটা বুঝছেন আপনার বুঝাটা ঠিক আছে, সঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এটা নিয়ে আরো আলাপ করবো দলিল নাম্বার নিয়ে। তার মানে কি, আমরা একটা মোটা দাগে একটা সিদ্ধান্তে আসতে পারি যে হলো, আমরা মোটা দাগে একটা সিদ্ধান্ত আসতে পারি কি, এই নাম্বার থেকে এই নাম্বার হয় সমান হবে, না হলে ছোট হবে না বড় হবে। ছোট হবে স্যার। এই নাম্বারটা অবশ্যই ছোট হবে না হলে সমান হবে, কিন্তু এর থেকে এটা যদি বড় হয়ে যায় চোখ বন্ধ করে বলে দেবো যে জাল হাদিস। জাল হাদিস। না না স্যার, জাল দলিল। সমস্যা নাই, জাল হাদিসই বলেন। আচ্ছা, তাহলে তাহলে এখানে একটা এই বৃদ্ধাঙ্গুলির একটা টিপসই নিল আর স্বাক্ষর নিল ওই রেজিস্টার বইতে, নেওয়ার পরে তারা একটা দলিলের ক্রমিক নাম্বার দিয়ে দিল। তো এখানে আমি কিছু লিখে রাখছি, আমরা একটু পড়ে দেখি। দলিলের বালাম বইয়ে যে ধারাবাহিক ক্রমিক নাম্বারে লিপিবদ্ধ করা হয় দলিলটা, মূলত দলিলের উপরের ডান দিকে কর্নারে সেই ক্রমিক নাম্বার এবং বালাম বই নাম্বার দেওয়া হয়। এই যে যেমন দেখেন এখানে, এই কিরে তো বালাম বই নাম্বার নাই। আচ্ছা, এই যে এখানে, এই যে দেখেন এখানে, এই যে এটা হচ্ছে, এটাকে তাহলে কি বলতে পারি বলেন? আমরা যে দুটাকেই যদি ক্রমিক নাম্বার বলি, এটাও ক্রমিক নাম্বার এটাও ক্রমিক নাম্বার, তাহলে এটাকে আমরা কি বলতে পারি একটু চিন্তা করেন তো। এটা স্যার দলিল নাম্বার হয়তো যেটা বালাম বইয়ের ক্রমান্বয়ে লিপিবদ্ধ থাকবে, এই নাম্বারটা অনুযায়ী বালাম বইয়ে ওই সব মানে সূচি পাওয়া যাবে দলিলের। এটাকে কি বলতে পারি তাহলে? কোথায় দেখতে পাচ্ছি না। এই যে এটাকে, না, এই ভাই আপনি এটা তো ভাই কাজ ঠিক করলেন না। এখানে স্ক্রিন শেয়ার আছে, আপনারা আবার স্ক্রিন শেয়ার করতেছেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা কেটে দিয়ে আবার দিতেছি, কাজটা ঠিক করলেন না, যেই করুক কাজটা ঠিক করেন না। অসীম ভাই করছে, অসীম ভাই। এটা বুঝতে হবে স্যার কি বলছে শেয়ার করার জন্য। আচ্ছা, এই যে দেখেন, এইটাকে আমরা কি বলতে পারি? স্যার দলিল নাম্বার। আচ্ছা, আমি একটু বলি, আপনারা একটু ইয়ে করবেন, আমি একটু বলি। আচ্ছা, এইটাকে যদি আমরা বলি যে দলিল দাখিলের সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে বালাম বইয়ের সিরিয়াল নাম্বার হবে? জি জি হবে। এটা হচ্ছিল দলিল দাখিলের সিরিয়াল নাম্বার, এটা হচ্ছিল বালামের সিরিয়াল নাম্বার। এখন আপনারা যেভাবে এখন এটাকে বলতে পারেন, আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দলিলের এখানে একটা সিরিয়াল নাম্বার দিল, সিরিয়াল নাম্বার দেওয়ার পরে একটা 52 ধারের একটা রসিদ দিবে আপনাকে, যে তারা দলিলটা যে রেজিস্ট্রেশন হয়ে গেল, রসিদ দিবে। রসিদ দেওয়ার পরে আপনাকে হচ্ছিল দলিলটা হচ্ছিল বালাম বই তারা নকল করবে। নকল করার পরে বালাম বই ঢুকানোর পরে তারা হচ্ছে একটা সূচি বই তৈরি করবে। এই সূচি বইয়ের একটা লম্বা ইতিহাস আছে, আমি সংক্ষেপে বলি। সূচি বই সাধারণত মানে আইন অনুসারে সূচি বই 2 ধরনের হয়, একটা দাতা গ্রহীতার সূচি বই হয়, আর আরেকটা হয় হচ্ছে মৌজা ভিত্তিক সূচি বই হয়। কিন্তু এখন সূচি বই কিন্তু 3 রকমের সূচি বই হয়। দাতা গ্রহীতার কিন্তু আলাদা আলাদা সূচি বই হয়, দাতার একটা সূচি বই হয়, গ্রহীতার একটা সূচি বই হয়, দুইটা, আর একটা হচ্ছে মৌজার সূচি বই হয়। আর এরপরে আপনার রেজিস্ট্রেশনের 5-7 বছর পরে এই যে এখানে যে আপনাকে 52 ধারায় যে আপনাকে একটা যে রসিদ দিল, এই রসিদটা তাদের দেখাইলেই আপনাকে 5 থেকে 6 বছর পরে মূল দলিলটা ফেরত দিবে। তো কোন রেজিস্ট্রি অফিসে 7-8 মাসেও দেয়, কেউ 2 বছরে দেয়, 2.5 বছরে দেয়, 5 বছরে দেয়, 10 বছরে দেয়, কোনো 15 বছরেও দেয় না। বিষয়টাকে বুঝতে পারছেন? জি স্যার। এখন বিষয় হলো, এখানে এখন আসলে আমি এতক্ষণ দিন ধরে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, এটা আসলে আমার আলোচ্য বিষয় নয়। আসলে আমার আলোচ্য বিষয় মূলত বালাম বই। এখন বালাম বইয়ে এখন হচ্ছে বালাম বই কিভাবে ইয়ে করা হয়, দলিল গুলা আসলে মূলত ইয়ে করা হয়। সাপোজ ধরেন
আপনার হচ্ছিল সাব রেজিস্ট্রার অফিসে যখন আপনি একটা দলিল দাখিল করেন, একটা দলিল হয় নিবন্ধিত হয়, না হলে দলিল মানে ইয়ে করে প্রত্যাখ্যান করে দেয়, হয় কিনা এটা? হয় জি রেজিস্ট্রেশন স্যার। করবে, সাব রেজিস্ট্রার হয় রেজিস্ট্রেশন করবে, না হলে ওটা বলবে যে না এটা রেজিস্ট্রেশন হবে না। যে দলিলটা নিবন্ধন করবে আর যে দলিলটা প্রত্যাখ্যান করবে, এই যে দলিলটা যে প্রত্যাখ্যান দলিলটা করলো, এটা তারা 2 নম্বর বালাম বইয়ে, ও সরি, এক্সট্রিমলি সরি, আমি বালাম বইয়ের প্রকারভেদটা বলতে ভুলে গেছি। তো আমাদের হচ্ছে হলো টোটাল হচ্ছে হলো সাব রেজিস্ট্রার অফিসে 5টা বালাম বই আছে, ঠিক আছে? তো 5টা বালাম বইয়ে 5 ধরনের দলিল সাধারণত লিপিবদ্ধ স্যার করা বালাম হয়। কি স্যার? স্যার বালাম সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সাপোজ ধরেন আপনি হচ্ছে হলো একটা দলিল করলেন, তো দলিল করলেন, আপনার দলিল ফেরত দিয়ে দিল বালামেন লিপিবদ্ধ করে নিয়ে। 50 বছর পর দেখা গেল যে আপনার দলিল হারাই গেছে। এখন বিষয় হলো আপনার দলিল হারাই গেছে মানে কি, আপনার কি মালিকানাও হারাই গেছে? তখন আপনি ওই অনুরূপ দলিলটা, যে দলিলটা আপনি হারাই ফেলছেন রেজিস্ট্রেশনের সময়, গভর্নমেন্ট সাব রেজিস্ট্রার অফিস ওই দলিলের একটা অবিকল নকল কপি তারা একটা রেজিস্টার বইয়ে সংরক্ষণ করে রাখে। যে রেজিস্টার বইয়ে আপনার দলিলগুলো সংরক্ষণ করে রাখছে সাব রেজিস্ট্রার অফিস, সেই বইটাকে বলছে বালাম বই। আবির ভাই একটু বলেন দেখি বালাম বইয়ের বলতে কি বুঝলেন আপনি? মানে একটা রেজিস্ট্রি করা দলিল যে জায়গায় মানে রেজিস্ট্রি হওয়ার পর যে জায়গায় সংরক্ষিত থাকে, পরে হারাই গেলে তোলার জন্য যে প্রক্রিয়া, যে বই থেকে উঠানো যায়, খুঁজে বাইর করা যায়, এটাই বালাম বই, এরকম কিছু স্যার? এটাই এটাই কিন্তু মূলত বালাম বই। এখন আচ্ছা, বালাম বইয়ের বিষয়ে কিন্তু ক্লিয়ার। তো বালাম বই সাধারণত 5টা হয়, হ্যাঁ, 5টার মধ্যে 5 ধরনের দলিল 5টা বালাম বইয়ে লিপিবদ্ধ করা হয়। তো যে দলিলটা নিবন্ধন হয় এই দলিলের হিসাব পড়ে, কিন্তু যেটা প্রত্যাখ্যান হয়, সাব রেজিস্ট্রার যারা প্রত্যাখ্যান করে দেয় যে না এটা রেজিস্ট্রেশন হবে না, ওইটা তারা 2 নম্বর বালাম বই লিপিবদ্ধ করে দলিলটা, এবং 2 নম্বর বালাম বইয়ে তারা কি কারণে এটা প্রত্যাখ্যান করলো, এখানে কি কি সমস্যা পাওয়া গেল, এটা 2 নম্বর বালাম বইয়ে তারা এটা ইন ডিটেইলসে এটা রিপোর্ট আকারে নথিভুক্ত করে রাখে। তাহলে টোটাল 5টা বালাম বইয়ের মধ্যে 2 নম্বর বালাম বই কোন দলিলটা রাখা হয়? যেটা বাতিলকৃত বা প্রত্যাখ্যানকৃত হ্যাঁ জি, যে দলিলটা প্রত্যাখ্যাত হয় ওটা 2 নম্বর বালাম বইয়ে করা হয়। এরপরে যে দলিলটা নিবন্ধন হইল, মানে সাব রেজিস্ট্রার ওটা জি রেজিস্ট্রি করার জন্য সম্মত হইল, এই জি দলিলটাকে আবার তারা 2টা ভাগে ভাগ করে ফেলে। হ্যাঁ, একটা জি দলিল হচ্ছে হলো ওসিয়ত বা উইল, আর একটা দলিল হচ্ছে হলো ওসিয়ত বা উইল বাদে যাবতীয় যা যা দলিল আছে সব 2 ভাগ করে ফেলে। আমার কথা কি বুঝছেন? জি স্যার। অস্পষ্ট? জি স্যার। জি স্যার। এখন তারা যে দলিলটা নিবন্ধন হয় দলিলের ভিতরে দেখে যে এর ভিতরে ওসিয়ত দলিল আছে কিনা, ওসিয়ত দলিল যদি থাকে এটা একত্র করে, আর ওসিয়ত ছাড়া জি বাকি যা যা দলিল আছে ওগুলা সবগুলা আরেক জায়গাতে করে। তো আপনার যে ওসিয়ত বা উইল ব্যতীত অন্যান্য সকল দলিল দেখেন, আবার এর ভিতরে আবার দুই ভাগে ভাগ করে দলিলগুলা, যেগুলা স্থাবর সম্পত্তির দলিল আর যেটা অস্থাবর এবং অন্যান্য সম্পত্তির দলিল। স্থাবর সম্পত্তির দলিলের মধ্যে কি কি পড়ে? সাবকবলা, হেবা, দানপত্র, পাওয়ার অফ অ্যাটর্নি, সব যত রকমের দলিল আছে, যত রকমের দলিল আছে এগুলো 1 নম্বর বালাম বইয়ে নথিভুক্ত হয়। আবার এই হচ্ছে হলো ওসিয়ত ব্যতীত অন্যান্য দলিলের মধ্যে যেগুলো অস্থাবর সম্পত্তি দলিল। আচ্ছা, আপনারা কি স্থাবর অস্থাবর বোঝেন? জি না স্যার। যতটুকু স্যার। স্যার আমি জেনেছি, স্থাবর ও অস্থাবর বলতে আমি যতটুকু বুঝি যে কোন একটা আমি সম্পত্তি কিনলাম, সম্পত্তিতে কোনো গাছপালা বা ঘর বসতি মানে যা কিছু থাকবে কেনার সময়, ওগুলো সহ যদি আমি কিনি, আস্থাবর অস্থাবর এটাকে বোঝায় যে যা থাকবে ওটা সহ, আর যেটা কিছু থাকবে না ওটা হলো অস্থাবর। মানে আচ্ছা, এতটুকু জানি। খুরশিদ আলম স্যার একটু বলবেন এই ব্যাপারে? আমারও কনফিউশন আছে, তো এই জন্য আমি মতামত চাইতেছি। স্যার এটা আমারও কনফিউশন আছে। আচ্ছা, আমি যতটুকু জানি অতটুকু বলছি, আমার Confusion- জানার ভিতরে ভুল থাকলে আপনারা একটু কনফিউশন করে দিবেন। স্থাবর সম্পত্তি বলতে সাধারণত বোঝাইছে হলো আপনার হলো এই এই জমি, ফ্ল্যাট, বাড়ি, ঘর, গাছ, গোছালি,
আর অস্থাবর সম্পত্তি বলতে সাধারণত বোঝা হচ্ছিল টাকা পয়সা, জি স্যার। এই ধরনের, বুঝতে পারছেন? এরকম অস্থাবর সম্পত্তির মধ্যে আরো কিছু নতি হইতে পারে, মানে আরো স্বর্ণালঙ্কার কিছু অস্থাবর ইনক্লুড হইতে পারে। এটা একটু চিন্তা করে বের করতে হবে, বুঝছেন? এটা আমি জানবো জানবো করতে করতে আমার জানাই হয় না যে অস্থাবর সম্পত্তির মধ্যে টাকার বাইরে আর কি কি পড়ে। স্বর্ণালঙ্কারও আছে স্যার। স্বর্ণালঙ্কার, রাইট রাইট, অলরাইট স্যার, স্বর্ণালঙ্কার স্যার। তারপরে একটু চিন্তা করলেই বের হবে আর কি, চিন্তা করলেই বের হবে। ভাই শুনেন শুনেন, স্থাবর অস্থাবর হচ্ছে মাটি এবং মাটির সাথে সংযুক্ত যে এগুলো আছে, আর মাটির সাথে যেগুলো সংযুক্ত নয় সবগুলো অস্থাবর। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। এটা এটা করিমুল্লাহ ভাই না? আচ্ছা, যাই হোক, উনি আমাদের বললেন, আসলে বিষয়টা আমারও পরিষ্কার জানা ছিল না, কিন্তু কপালটা ভালো যে ভুল কথা বলি নাই। তো উনি বলতেছে যে মাটির সাথে যেসব আপনার ইয়েগুলোর এই হলো স্থাপনা বলেন বা যেটাই বলেন, ওটা মাটির সাথে সম্পৃক্ত, ওগুলো হচ্ছিল স্থাবর। আর যেগুলো মাটির সাথে সম্পর্ক নাই, যেমন টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, ভাই আর কি কি হইতে পারে? যেমন স্যার যেমন যদি কোনো মানে গরু যেমন ছাগল মেশিনারি, যদি কারো থাকে, রাইট রাইট রাইট, ফ্যাক্টরির মেশিনগুলো। এইভাবে চিন্তা করলে কিন্তু বের হয়ে আসতেছে। তাহলে আমরা শুধু জানি যে তো আপনার জমি জমা, তারপরে বাড়ি ঘর, এগুলো দলিল করে করা যায়, কিন্তু অস্থাবর সম্পত্তিও কিন্তু রেজিস্ট্রি করা যায়। যেমন আপনার গরু আপনি সাপোজ ধরেন দিলেন একজনের, আপনি একটা দলিল করে কিন্তু এটা কিন্তু আপনি ইয়ে করতে পারেন, সাব রেজিস্ট্রার অফিসে কিন্তু রেজিস্ট্রি করতে পারেন। তো আপনার অস্থাবর সম্পত্তিগুলো রেজিস্টার করলে এটা কত নাম্বার বালামে এটা এটা তারা তুলবে বলেন? 5 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বার এটা তারা 4 নাম্বার বালামে 4 তুলবে। আর আপনি যখন এই জমি জমার যখন হচ্ছিল হেবা, এই সাব কবলা, পাওয়ার অফ অ্যাটর্নি, আদার যা যা দলিল আছে, অনেক ধরনের দলিল আছে, অনেক 35-40 রকমের দলিল আছে, এগুলো সব দলিল উঠাবে হচ্ছিল 1 নাম্বার, 1 নাম্বার ইয়াতে, সেটা স্থাবর সম্পত্তি হিসেবে। আবার এখানে এসে দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ডেফিনিশন আছে যে উইল বা ওসিয়তনামা দলিলকে আবার দুই ভাগে তারা ভাগ করছে। একটা হচ্ছিল খোলা খাম উইল, আর একটা হচ্ছিল খামযুক্ত উইল, মানে ওসিয়তনামা আর কি, সরি, ওসিয়তনামা। তো খোলা খাম যে উইল গুলা, এগুলো 3 নম্বর বালাম বয়ে তারা হচ্ছিল এই দলিল গুলা তারা নকল করে ফেলে, মানে তুলে ফেলে। আর খামযুক্ত ওসিয়তনামা গুলো 5 নম্বর বালামে তুলে ফেলে। কি বুঝলেন বলেন তো? এখন স্যার ওই খোলা খাম ওসিয়তনামা কোনটা আর খামযুক্ত ওসিয়তনামা কোনটা স্যার? আচ্ছা, এটাই খোলা খাম ওসিয়তনামা কোনটা? তো কিছু কিছু ওসিয়ত আছে, বুঝতে পারছেন? তো যে যিনি হচ্ছিল ওসিয়তটা করলেন, এটা শুধুমাত্র সাব রেজিস্ট্রার আর আপনার নিযুক্ত উকিলই জানলো, কিন্তু আদার্স অন্য কেউ পেলো না, বা এর কোনো নকল তাদের কাছে থাকলো না। এটাই হচ্ছিল খোলা খাম উইল, ওসিয়তনামা। আর খামযুক্ত ওসিয়ত মানে এটা অনেকে আবার বলে বন্ধ খাম ওসিয়ত। বন্ধ খামটা হচ্ছিল কি, আপনি দলিলটা তৈরি করে আপনি এটা সাব রেজিস্ট্রার অফিসে জমা দিবেন। এই দলিলের ব্যাপারে সাব রেজিস্ট্রারও, দলিলের ভিতরে কি লেখা আছে সাব রেজিস্ট্রারও জানে না, আপনার উকিলও জানে না, শুধুমাত্র আপনিই জানেন। আপনার মৃত্যুর পরে সাব রেজিস্ট্রার আপনার এই খামটা খুলে সে রেজিস্ট্রেশন করে ফেলবে। এটাই হচ্ছিল বন্ধ খাম। ও স্যার, ওই এমন উইলটি কি বলতে পারে যেগুলো স্যার ওই মৃত্যুর পরে এটা মালিকানা পায়, মালিকানা রাইট সত্ত্ব পায়? না, এটা তো ইয়েও হইতে পারে, খোলা খামও তো মৃত্যুর পরে মালিকানা পায়। আপনি ওসিয়ত মানেই তো এটা মৃত্যুর পরে। ভাই এটা হিন্দুদের বেলায় প্রযোজ্য। পপেট সাকসেশন আইন 1925 মেবি, ওই পপেট যেটা বলে, এটা হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য। পপেট তো উইল ভাই, আমাদের তো ওসিয়ত নামা উইল কথা বলি, এটা এর সাথে তো উইল তো উইল তো আছে। শুনেন, ওসিয়ত নামা এবং উইল একই শব্দ। মুসলিমের ক্ষেত্রে ওসিয়ত নামা বলা হয়, হিন্দুদের জন্য পপেট বলা হয়। হ্যাঁ, রাইট রাইট, না তা তো অবশ্যই। আচ্ছা, তো তো এখন খোলা খাম আর খাম বন্ধ খাম বলতে কি বোঝেন বলেন তো? কেউ একজন আমাদের বুঝান তো। এইটা স্যার খোলাটা লোক জানবে, আর লোক ওই যে বন্ধটা লোক জানবে না, এটা মৃত্যুর পরে জানবে। আর এটা লোক ওপেন, আর ওইটা ক্লোজ। এই স্যার কে কে জানবে এই খোলা খামের এই ওসিয়তটা? কে কে জানবে? কে কে জানবে? এটা জানবে স্যার দাতা, সবাই জানবে, দাতা, উকিল এবং সাব রেজিস্ট্রার অফিসার। আপনার ছেলে মেয়ে কি জানবে? জি না। আর খাম বন্ধ এটাতে কি জানবে? এটা কেউ কেউ জানবে জানবে না, না। দাদা ছাড়া।
এটা দাতা ছাড়া কেউ জানবে না। তাহলে এই ধরনের ওসিয়ত গুলাকে তারা 5 নাম্বার বালামে যুক্ত করতেছে। আর হলো যেটা খোলা খাম, এটা আপনার আইনজীবী আর চলো সাব রেজিস্ট্রার জানবে, এটা করতেছে তারা 3 নম্বর বালাম বই নথিভুক্ত করতেছে। স্যার আমার একটা প্রশ্ন, যে 5 নাম্বার বালাম বইয়ে যে বলছে কেউ জানতে পারবে না, তাহলে যিনি দলিল লিখবে তো উনি কি জানতে পারবে না তাহলে? এখন মানে এভাবে টেকনিক্যালি যায় না। এখন যে দলিল লিখবে ও তো জানবেই, কিন্তু এখন ও জানলে তো ওটা তো অফিসিয়ালি জানার মধ্যে পড়ে না। ও কি যায় বলে দিবে, আর যদি বলেও দেয় কি যায় আসে বলেন, কারণ ওটা বন্ধ করে দিবে ওটা, কারণ ওটা মৃত্যু না হলে সাবজেক্ট ওটা খুলবেই না। ও যদি বলেও দেয় তো কি যায় আসে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এবার। এখন আপনি সাপোজ পাশের দোকানে চায়ের দোকান চা দিতে আসো, ওই দেখে ফেললো না, এখন আপনি এখন বলবেন না তাহলে আইন হইলো না, আইন ভুল, হয় নাকি? এটা যে কেউ দেখতে পারে। সাব রেজিস্ট্রার যদি মানে মৃত্যু হয়েছে, যে সাব রেজিস্ট্রার কিভাবে জানবে? আচ্ছা ওই যে তো হয়তো একটা আইনজীবী যে আছে, আইনজীবী তো তখন যায় সাব রেজিস্ট্রারের সাথে যোগাযোগ করবে। আর যদি অনেক ক্ষেত্রে আবার এগুলো ইয়ের ক্ষেত্রে আইনজীবী অনেক সময় থাকে না, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনার সন্তানরা বাবার ওয়ারিশ সনদ নিয়ে যাইতে হবে সাব রেজিস্ট্রার অফিসে। তো যাই হোক, যেভাবে হোক ওটা প্রসেসিং হবে, আইনে যখন আছে ওটা প্রসেসিং হবে, কোনো না কোনো ভাবে প্রসেসিং হবে। আর এই জন্য এই খাম বন্ধ যেগুলো ম্যাক্সিমাম টাইমে আইনজীবী থাকে, বুঝতে পারছেন? ওই আইনজীবী যায় সাব রেজিস্ট্রারকে ইয়ে করে, গাইড করে। যে আগে বাংলা ছবিতে দেখতাম ভাই, মৃত্যুর পরে যে উকিল লইয়া যাইতো। রাইট। আচ্ছা এবার আমাকে একটু বলেন তো, প্রথমে দলিলকে কয় ভাগে ভাগ করা হয়? বালামে ঢোকানোর আগে দলিলটাকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা যেটা অ্যাপ্রুভ হলো, এটা তো ঠিক আছে, এটা পরবর্তীতে এগুলো আরো ক্লাসিফিকেশন করে অন্য জায়গাতে ঢোকানো হবে। আর যেটা প্রত্যাখ্যান হলো কয় নম্বর বালামে ঢোকানো হয়? 2 নাম্বার বালামে। 2 নম্বর বালামে ঢোকানো। যখন যে দলিলগুলো রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত সেগুলাকে কয়টা ভাগে ভাগ করা হয়? কয় দিকে ভাগ হয়? 2 ভাগে। 2 ভাগে। এখন দেখা হয় যে এই দলিলগুলা তারপরে কোন 2 ভাগে? একটা ওসিয়ত আর একটা হচ্ছে ওসিয়ত ছাড়া। আর একটা হলো ওসিয়ত ছাড়া বাকিগুলা। ওসিয়ত ছাড়া বাকিগুলা। এই ওসিয়তের মধ্যে এখন দেখা হয় যে কোনটা খোলা। ওসিয়তের মধ্যে কি দেখা হয়? দুটা পদ্ধতি দেখা হয়, খোলা খাম আর খাম যুক্ত। তাহলে যেটা হচ্ছে খোলা খাম, ওটা কয় নাম্বার বালামে রাখা হয়? 3 নাম্বার। আর যেটা খাম বন্ধ ওটা 5 নাম্বার। 5 নাম্বার বালামে রাখা হয়। আর হচ্ছে ওসিয়ত ব্যতীত অন্যান্য, এটা কয় ভাগে ভাগ করা যায়? এটা আবার 2 ভাগে। এটা 2 ভাগে ভাগ করা যায়। কি কোন 2 ভাগে? স্থাবর সম্পত্তি আর একটা হলো অস্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তিগুলো কোন বালামে রাখা হয়? 1 নাম্বার বালামে। 1 নাম্বার বালামে। আর অস্থাবর সম্পত্তি 4 নাম্বার। 4 নাম্বার বালামে। স্যার আমার আরেকটা প্রশ্ন। বলো। স্যার ওই আমরা অনেক সময় দেখি যে কোন সম্পত্তির কোন লোক মৃত্যুবরণ করলে তার সম্পত্তি যে ওয়ারিশগণ আছে সব জমি জমা ভাগ করে, কিন্তু পিতা মাতার যে অস্থাবর মানে ব্যাংকে টাকা পয়সা থাকলে এগুলো সব ভাগ করে নেয়। তো এগুলো কি কোনো সময় দলিল করে ওরা, বা আমার জানা নেই আসলে? সাধারণত করে না। এখন আবার কেউ করতে পারে, এখন করে কি করে না এটা কিভাবে বলবেন বলেন? কিন্তু সাধারণত দেখা যায় না। পেনশনের টাকা বা স্যার স্ট্যাম্প করে, যে স্ট্যাম্পটা কি অস্থাবর দলিলের আন্ডারে পড়ে? কোনটা? এই যে কোনো কিছু কিনলে বা কোনো কিছু বন্ধকে টাইপের যে স্ট্যাম্প করে রাখে, এগুলা কি অস্থাবর দলিলের আন্ডারে পড়ে কিনা? বন্ধকি দলিলের সাথে কি স্থাবর বিষয়গুলা সংযুক্ত? অনেকে আবার জমি ইয়ে করে। চুক্তিনামা কিন্তু অস্থাবরে এই 4 নাম্বার বালামে রাখা হয় না, কিন্তু চুক্তিনামাগুলোকে দেখা হয় বালামে ঢোকানো হয়। এখন চুক্তিনামা কি ধরনের চুক্তিনামা এটা একটু জানতে হবে, এটা কি ধরনের চুক্তিনামা। এখন অর্থনৈতিক যদি চুক্তিনামা হয় তাহলে এটা কিন্তু ইয়েতে চলে যাবে, এটা অস্থাবরে চলে যাবে। জি সেটাই বলছিলাম। এখন ওই যে করমুল্লাহ ভাই আমাদের জানালেন এই বিষয়টা, আমি সত্য করে বলছি এটা আমারও জানা ছিল না। আমি কনফিউশন যে টাকা পয়সা সোনা দানা আর কি কি আছে, আরো অনেক কিছু আছে মাটির সাথে। স্থাবর কি বলেন? যেগুলা মাটির সাথে সম্পৃক্ত বা সংযুক্ত ওগুলা হলো স্থাবর। যেমন উদাহরণ দেন, কি সম্পদ হতে পারে? যেমন গাছপালা, বাড়িঘর, মাটি। জি।
স্যার ইটের এমনও ভাটা, তো ব্যবসা প্রতিষ্ঠান। জি স্যার এমনও তো হতে পারে, হ্যাঁ, যে আমি একটা বাসা, একজনের সম্পত্তি আমি কিনলাম, কিন্তু আমি বাসা বানাতে গিয়ে যখন আমি কলামের বেজের মাটি খুঁড়তে গিয়ে দেখলাম একটা আমি স্বর্ণের তার হাড়ি পেলাম। এখন ওই যার কাছ থেকে মাটি কিনেছে, এখন তো আমি তো তার ওটা কিনে নেই না, এখন ওটা তো আর উল্লেখ করা থাকবে না, বা ওটা কিভাবে কি যে ওই যদি আবার আমাকে এখন দাবি দেখেন, করে যে না, এটা এটা তো আমার কথা আপনি ছিল। আপনি তো পেশায় অন্য দিয়ে নিয়ে গেলেন। এটা তো আপনার মাটির নিচে এটা তো যদি কোনো গল্প প্রাকৃতিক এটা আমি সম্পদ। বলি, ওটা যতক্ষণ পর্যন্ত ভূমির সাথে লাগানো থাকবে ততক্ষণ পর্যন্ত স্থাবর। আপনি ও যখন আচ্ছা আচ্ছা। মাটি কেটে আলাদা করে নিয়ে যাবেন তখন এটা অস্থাবর হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এখন বিষয় হলো এটা এই ধরনের জিনিসগুলো তো এটা তো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা। এখন এটা অন্যদিকে চলে গেল। জি কিছু কিছু স্যার। কিছু বিষয় জি, জি। দেখেন, কথার কি যেন বলতে যায় ভুলে গেছি গে। আচ্ছা, তাহলে আমরা টোটাল কয়টা বালান পাইলাম বলেন? 5টা। 5টা। আচ্ছা, 1 নাম্বার বালামে কি রাখা হয়? স্থাবর স্থাবর দলিল অস্থাবর রাখা হয়। দলিল। স্থাবর দলিল। 1 নম্বর, 2 নম্বর কো? ওই যে 2 নাম্বার হচ্ছে প্রত্যাখ্যান দলিল। প্রত্যাখ্যান প্রত্যেক দলিল। করা দলিলগুলো। 2 নম্বরে প্রত্যাখ্যান দলিল। 3 নম্বরে 3 নম্বরে খোলা খাম। 3 নম্বরে খোলা খাম। 4 নম্বরে 4 নম্বরে অস্থাবর দলিল। অস্থাবর। 5 নম্বরে 5 খামযুক্ত দলিল। খামযুক্ত। খামযুক্ত দলিল। অলরাইট। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হলো এখানে আমরা যেটা জানলাম, যে দলিলটা এখানে আমি একটু পরিষ্কার করে দিই আপনাকে। এটা গেল কই? আচ্ছা, যে দলিলে আপনার হচ্ছিল দলিলের মাঝখানে 1 লেখা থাকবে, তখন আপনি বুঝে নেবেন যেটা স্থাবর দলিল। এটা স্থাবর দলিল। এটা ওসিয়তনামা নয়, খামযুক্ত ওসিয়তনামা নয়, প্রত্যাখ্যিত দলিল নয়, বা অস্থাবর নয়, যেটা 1 থাকবে। এখন দেখেন এই 1টা কোথায় থাকে? এই যে দেখেন এখানে বই নাম্বার 1, বই নং 1। জি জি। এবং কি এই বই নাম্বারটা যেখানেও লেখা থাকে। আমার এই দলিলে সামহাও কোনো কারণবশত নাই, কিন্তু এখানেও লেখা মন্ডল থাকে। ভাই, হ্যালো, হ্যাঁ, আপনার রেজিস্ট্রেশন আইনের 2-6 ধারায় এই মুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তির বিষয়ে বলা আছে, মানে যেটা সাধারণত স্থানান্তর করা যায় না। এটা আপনি একটা গাছের কথা বলতে পারেন, গাছ যখন কেটে ফেলবেন তখন এটা কিন্তু 2-6, মানে কেটে ফেললে মুভেবল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাটবেন না ততক্ষণ পর্যন্ত এটা ইমুভেবল, মানে স্থাবর। এই যে এখানে আছে, এখানে আছে, কিন্তু আপনারা কিন্তু এটা পুরাটা পড়বেন, বুঝছেন? এখানে আছে আমি কিন্তু আরেকটা কথা বলেছি, জমি বা জমির সাথে সংযুক্ত যে কথাটা বলেছি এটা কিন্তু 2-6 নাই। এটা যাবেন আপনি জেনারেল ক্লজেস অ্যাক্টের, মানে এটা 1897 এর 3-35 দ্বারা। ওখানে বলা আছে স্থাবর সম্পত্তি বলতে জমি হতে প্রাপ্ত কোনো সুবিধা এবং ভূমির সাথে সংযুক্ত বা ভূমির সাথে স্থায়ীভাবে সংযুক্ত কোনো কিছু বোঝায়। তাহলে একটি গাছ ভূমির সাথে কিন্তু স্থায়ীভাবে সংযুক্ত, কিন্তু আপনি যে মুহূর্তে এটা কেটে ফেলবেন এটা তো তখন সংযুক্ত থাকে না, তখন এটা অস্থাবর হয়ে যাবে। তার মানে আপনি গাছকে সব সময় স্থাবর বলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এটা মানে মাটির সাথে সংযুক্ত থাকবে। মানে এক কথায় বলা যায় যেটি স্থানান্তর করা যায় এটা অস্থাবর, আর যেটা স্থানান্তর করা যায় না এবং মালিকানা স্থানান্তর করা যায়, মানে একটা ভূমি আমার থেকে যে কোনো ভাবে আপনার কাছে হস্তান্তর করলাম, এটাই আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আগাই ভাই, হ্যাঁ একটু আগাই। জি 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 স্যার। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্রেশন এখানে 1 লেখা আছে, মানে কি এটা? 1 লাখ মানে এটা স্থাবর দলিল। এটা স্থাবর জমি ওইভাবে বললেন না, এটা বলেন হয়তো এটা ছাপ কবলা দানপত্র হে বা এটা যে কোনো দলিল হইতে পারে। কোন দলিল কে জানে, ভিতরে পড়তে হবে, ভিতরে না পড়ানো বোঝা যাচ্ছে না। স্যার যে পিডিএফ এখানে যদি 2 লেখা থাকতো তাহলে আপনি কি ধরে নিতেন? এই দলিল মূল্য কি মালিকানা কি বৈধতা হয়তো? এটা বাতিল প্রত্যাখ্যান। এটা প্রত্যাখ্যান। তার মানে কি এই দলিল মূল্য আর মালিকানাটা বৈধ হবে না। আমি কিন্তু একটা দলিল আমার হাতে আসছিল, কিন্তু ওই দলিল মূল্য বিশাল ফাটাফাটি, 2 লেখা আছে, বই নাম্বার 2, এরকম একটা দলিল আমার হাতে আসছে। তাহলে 2 যদি থাকে তাহলে এটা প্রত্যাখ্যাত। এখানে যদি 3 লেখা থাকে তাহলে কি ধরবেন? স্যার ওসিয়তনামা খোলা খাম। হ্যাঁ, এই 3 শুধু এখানেই না, এই 3টায় এখানেও লেখা থাকতে পারে, এখানেও লেখা থাকতে পারে, সাধারণত এই মাঝখানেই লেখা থাকে। আর যদি 4 লেখা থাকে তাহলে কি ধরে নেবেন? তাইলে অস্থাবর।
অস্থাবর সম্পত্তি, রাইট। আর হচ্ছে 5 লেখা থাকলে 5 হলে স্যার খামযুক্ত খামযুক্ত। আচ্ছা, এইবার আমরা দেখি রেজিস্ট্রেশন আইন কি বলতেছে 1908 এই বিষয়ে। আপনারা যেটা আপনাদের আমি এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম, রেজিস্ট্রেশন আইনের ব্যাপারে কি বলতেছে।